আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইসিজি কোর্সের সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসে আমরা ইকেজি ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কন্ডাকশন অ্যাবনর্মালিটি সম্পর্কে আলোচনা করব। তো এই পার্টে আমরা যেহেতু কন্ডাকশন ডিফেক্ট সম্পর্কে আলোচনা করছি, নর্মাল কন্ডাকশন সিস্টেম আমাদের অলরেডি জানা হয়ে গেছে। আমরা জানি এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশনের পরে সেটা ইন্টারনোডাল পাথ হয়ে এভি নোডে যায়, তারপরে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে লেফট এন্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ হয়ে সেটা পার্কিনজি সিস্টেমে ছড়ায় পড়ে। তো আমাদের এই কন্ডাকশনের ডিফেক্ট হতে পারে দুই ভাবে। একটা হলো এসএ নোড ইম্পালস জেনারেশনের পর থেকে শুরু করে ভেন্ট্রিকলে যাওয়ার আগ পর্যন্ত, সেটাকে আমরা বলি হার্ড ব্লক। অর্থাৎ এসএ নোড থেকে শুরু করে একদম বান্ডেল অফ হিজ পর্যন্ত যদি কোনো ব্লক থাকে, যে সেটাকে আমরা বলবো হার্ড ব্লক। কারণ ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেন্ট্রিকলের কন্ট্রাকশন শুরু হবে না। আর যখন সে বান্ডেল ব্রাঞ্চে পৌঁছে যাবে তখন কিন্তু ভেন্ট্রিকলের কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, এবং তারপরে যদি আমরা কোনো ব্লক পাই বান্ডেল ব্রাঞ্চে, তখন সেটাকে আমরা কিন্তু বলবো বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে এই ক্লাসে আমরা দুইটা বিষয় পড়বো, একটা হচ্ছে হার্ড ব্লক অর্থাৎ বান্ডেল ব্রাঞ্চে পৌঁছানোর আগ পর্যন্ত ব্লক, এবং আরেকটা হলো বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে শুরুতে আমরা হার্ড ব্লক সম্পর্কে আলোচনা করার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের এসএ নোড থেকে ভেন্ট্রিকলে পৌঁছানো পর্যন্ত সময়টাকে আমরা ইসিজিতে পি আর ইন্টারভাল দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। পি দিয়ে আমরা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং পি আর সেগমেন্ট দিয়ে আমরা এভি নোডাল ডিলে রিপ্রেজেন্ট করছিলাম, এবং এই টোটাল টাইমটাই ইন্ডিকেট করে এসএ নোড ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশনের পরে কতক্ষণ পরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হবে। তো এই সময়ের মধ্যে যদি কোনো ব্লক থাকে, এই ব্লকটাকে আমরা বলবো হার্ড ব্লক। তাহলে এই হার্ড ব্লক হলে আমাদের এই টাইমটা কি নরমাল থাকবে? টাইম তো আরো বেশি লাগবে, ঠিক না? তখন পিআর ইন্টারভালটা বেড়ে যাবে, অর্থাৎ পিআর ইন্টারভালটা প্রলংগেশন হয়ে যাবে। তো এটা প্রলংগেশন হয়েছে নাকি হয়নি সেটা বোঝার জন্য আমাদের তো নরমালটা আগে জানতে হবে। এটা নরমাল হচ্ছে 3 থেকে 5 স্মল স্কোয়ারে, অর্থাৎ এটা 3 থেকে 5টা ছোট ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি এটা বড় হয়ে যায় তখন আমরা বুঝবো এখানে কোনো হার্ড ব্লক আছে। অথবা দেখা যাচ্ছে যে সে যেতেই পারেনি, অর্থাৎ পি আছে কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স আমাদের নাই, তখন আমরা বুঝবো যে সে আসলে যেতেই পারেনি, সেটাও এক ধরনের হার্ড ব্লক হবে, ঠিক না? তার মানে হার্ড ব্লক আছে কিনা এটা দেখার জন্য আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে: পিআর ইন্টারভালটা বড় হয়ে গেল কিনা, 5 স্মল স্কোয়ারের চাইতে বড় হয়ে গেল কিনা, আর কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। কিউআরএস কমপ্লেক্স না থাকলেও সেটা হার্ড ব্লক, পিআর ইন্টারভাল প্রলংগেশন হয়ে গেলেও সেটা হার্ড ব্লক। তো শুরুতেই আমরা দেখি একটা গেমের সাথে বিষয়টাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমাদের শুরুতে একটা প্রিন্স অফ কার্ডিয়া দেখতে পাচ্ছি, যিনি এই রাস্তা দিয়ে যেয়ে লাল বলটাকে টাচ করবে। এখন এটাই আমাদের গেম। তো এটা খুবই ইজি একটা গেম। সে হেঁটে হেঁটে এই লাল বলের কাছে যাবে, এবং তার একটা নির্দিষ্ট স্পিড আছে, যার জন্য প্রতিবার আমরা যতবার গেমটা খেলবো ততবারই এই লাল বলের কাছে পৌঁছাতে তার একই টাইম লাগবে, অর্থাৎ একই সময় লাগবে। ধরলাম সেটা 20 সেকেন্ড। ঠিক আছে? তো নর্মাল হার্টেও বিষয়টা সেরকম হয়, যে সে প্রতিবার এসএ নোড ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাতে একটা নির্দিষ্ট টাইম লাগে। এই টাইমটা কখনো বড়ও হয় না, অর্থাৎ বেড়ে যায় না, এবং সে প্রতিবারই কিন্তু লাল বলের কাছে পৌঁছাতে পারবে, অর্থাৎ প্রতিবারই সে ভেন্ট্রিকলে পৌঁছাতে পারবে। তো সেটাকে যদি আমরা একটা এভাবে রিপ্রেজেন্ট করি, যে পিআর ইন্টারভাল 3 থেকে 5 স্মল স্কোয়ারের মধ্যেই থাকে সব সময়, এবং প্রতিবারই আমরা একটা কিউআরএস কমপ্লেক্স পাই। এটাকে আমরা ইসিজিতে যদি দেখি, আমরা এখানে জুম করে দেখতে পাচ্ছি যে এই পিআর ইন্টারভালটা প্রায় 3.5 ঘরের মতো আছে। প্রতিবারই সেটা 3.5 ঘর। এখানে যদি দেখো, প্রতিবারই এটা 3.5 ঘর করে করে আছে, এবং প্রতিবারই তার জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে। এই দুইটা ক্রাইটেরিয়া কিন্তু নর্মাল হার্টকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমরা সেকেন্ড গেমের দিকে যাই। সেকেন্ড গেমে তার রাস্তার মাঝখানে একটা সিলিন্ডার চলে এসেছে। এখন এই সিলিন্ডারটাকে না সরায় তো সে যেতে পারবে না, ঠিক না? তো সিলিন্ডারটাকে সরাতে নিশ্চয় তার একটা টাইম লাগবে। তো আগে সে 20 সেকেন্ডে চলে যেতে পারছিল, এখন কি সে আর 20 সেকেন্ডে যেতে পারবে? পারবে না, তার একটু বেশি সময় লাগবে, ঠিক না? তো এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যে আগে তার কম সময় লাগছিল, এখন তার বেশি সময় লাগবে কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত, অর্থাৎ ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন পর্যন্ত পৌঁছানোর জন্য। অর্থাৎ তার রাস্তার মাঝখানে এই যে সিলিন্ডারের একটা ব্লক চলে আসলো, এই ব্লকটাকেই আমরা বলি ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক, যেখানে আমরা পিআর ইন্টারভালটা প্রলং পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই তার একটু বেশি সময় লাগবে, এবং সেই সময়টা অবশ্যই বেশি, কারণ যতবার গেমটা খেলবো ততবারই তার বেশি সময় লাগবে, ততবারই একটা স্পেসিফিক অ্যামাউন্টের বেশি সময় লাগবে। অর্থাৎ আগে তার 20 সেকেন্ড লাগতো, এখন তার 30 সেকেন্ড লাগবে। যতবারই গেমটা খেলবো ততবারই আমার কিন্তু 30 সেকেন্ড সময় লাগবে লাল বলের কাছে পৌঁছানোর জন্য। তো এটা যদি আমরা ইসিজিতে দেখি, দেখো প্রত্যেকবার এই পিআর ইন্টারভালটা কিন্তু বেড়ে গেছে, এবং এটা একদম সেম অ্যামাউন্টেরই আছে। অর্থাৎ আমরা যদি দেখি যে পিআর ইন্টারভাল কত হয়ে গেছে, প্রায় 7 ঘরের মতো হয়ে গেছে। এটা নরমালি 5 ঘরের চাইতে কম হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা 7 ঘর হয়ে গেছে, এবং প্রতিবারই তার 7 ঘর পর্যন্ত সময় লাগছে। এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক। এবার আমরা থার্ড গেমটা দেখি। থার্ড গেমে আমাদের এই প্রিন্স যতবার লাল বলের কাছে পৌঁছাবে ততবার কিন্তু সিলিন্ডারের আকৃতি বড় হতে থাকবে। অর্থাৎ প্রথমবার সে খুব ইজিলি চলে যেতে পারলেও পরের বার কিন্তু একটু টাফ হয়ে যাবে বিষয়টা। পরের বার সিলিন্ডারটা আরো বড় হয়ে যাওয়ার কারণে আরো বেশি টাফ হয়ে যাবে।
তারপরের বার এত বেশি বড় হয়ে যাবে সিলিন্ডারটা যে সে আর যেতেই পারবে না। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কি হবে, সে প্রথমবার 20 সেকেন্ডে যেতে পারছিল, পরের বার হয়তো 30 সেকেন্ড লাগবে, পরের বার হয়তো 1 মিনিট লাগবে, আর পরের বার হয়তো যেতেই পারবে না। তার মানে তার টাইমটা প্রোগ্রেসিভলি বেড়ে যাচ্ছে এবং এক সময় সে আর যেতেই পারছে না। এই বিষয়টাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 1। অর্থাৎ প্রথমবার সে খুব ইজিলি চলে যেতে পারছে, তারপরে আস্তে আস্তে বেশি সময় লাগছে, পরের বার আরো বেশি সময় লাগছে, পরের বার অনেক বেশি সময় লাগছে, কিন্তু সে যেতেই পারছে না। অর্থাৎ কোনো কিউআরএস কমপ্লেক্স জেনারেশন হচ্ছে না আলটিমেটলি। তাহলে এটাকে যদি আমরা একটা ইসিজি তে দেখার চেষ্টা করি, দেখো প্রথমবার পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে এবং পিআর ইন্টারভালটা কমই আছে, তারপরে পিআর ইন্টারভালটা আরেকটু বড় হয়ে গেছে, এটাকে মিলি সেকেন্ড দিয়ে দেখানো হয়েছে এখানে। আমরা জানি যে একটা স্মল স্কয়ার সমান 0.04 সেকেন্ড অর্থাৎ 40 মিলি সেকেন্ড, তাহলে 260 মিলি সেকেন্ড, তারপরে 280, অর্থাৎ প্রোগ্রেসিভলি তার বেশি সময় লাগছে এবং এক সময় যে এই পি এর এগেইনস্টে কোনো কিউআরএস কমপ্লেক্স আমরা পাচ্ছি না। অর্থাৎ এটা এতই বড় হয়ে গেছে যে এটার জন্য আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি না। তারপরে আবার গেমটা আমরা নতুন করে শুরু করব, আবার পিআর ইন্টারভাল ছোট থাকবে, তারপরে আবার আস্তে আস্তে বড় হতে থাকবে এবং আলটিমেটলি আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স আবার এক সময় যে পাবো না। এটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 1। এরপরে আমরা ফোর্থ গেমের দিকে যাই। ফোর্থ গেমে আমাদের প্রিন্স অফ কার্ডিয়ার রাস্তার মাঝখানে একটা ডেমন চলে আসে। ডেমনটা অবশ্য মাঝে মাঝে মেঘের ভেতরে চলে যায়, আবার মাঝে মাঝে তার যখন ইচ্ছা হয় তখন সে রাস্তায় চলে আসে। এটা সে কখন যে রাস্তায় আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু যখন ডেমনটা রাস্তায় চলে আসবে তখন কিন্তু প্রিন্স অফ কার্ডিয়া এই রাস্তা দিয়ে যেতে পারবে না, আর যখন সে মেঘের ভেতরে থাকবে তখন কিন্তু সে যেতে পারবে। তাহলে কখন সে রাস্তায় নামবে সেটা কেউ জানে না। তার মানে বিষয়টা এরকম যে সে লাল বলের কাছে মাঝে মাঝে পৌঁছাতে পারবে, আবার মাঝে মাঝে পৌঁছাতে পারবে না। এখন এই মাঝে মাঝে কয়বার পরপর সেটা আমরা জানি না। তার ইচ্ছা হলে সে সবসময় এখানে দাঁড়ায় থাকতে পারে, তার ইচ্ছা হলে দেখা যায় যে সে মেঘের উপরে থাকতে পারে, অথবা প্রিন্স অফ কার্ডিয়া যখন একবার লাল বলের কাছে পৌঁছায় তারপরে সে এখানে আসতে পারে, অথবা দেখা যাবে দুইবার পৌঁছানোর পরে সে এখানে আসতে পারে। অর্থাৎ মাঝে মাঝে এই ডেমনটা তাকে বাধা দিবে। এরকম যখন মাঝে মাঝে বাধা দিবে সেটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 2। দেখো এখানে সে প্রথমবার যেতে পেরেছে, পরের বার আর যেতে পারেনি। এখানে আবার 3বার যেতে পেরেছে, তারপরে যেতে পারেনি। এখানে আবার 2বার যেতে পেরেছে, তারপরে যেতে পারেনি। ঠিক আছে, এটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 2। যখন সে যেতে পারেনি তখন ডেমনটা আসলে ছিল যার জন্য সে যেতে পারেনি। এই বিষয়টাকে যদি আমরা ইসিজিতে দেখার চেষ্টা করি, দেখো এখানে 3বার সে লাল বলের কাছে পৌঁছানোর পরে ডেমন চলে এসেছে যার জন্য চতুর্থবারে সে আর যেতে পারেনি। আবার পরবর্তীতে 2বার সে লাল বলের কাছে পৌঁছাতে পারলেও তৃতীয়বারে ডেমন চলে এসেছে, তারপরে সে আর যেতে পারেনি। অর্থাৎ ওই ডেমনটা যে কখন আসবে এটা কেউ বলতে পারে না, কখনো 3বার পরে আসতে পারে, কখনো 2বার পরে আসতে পারে। যখন ডেমন আসবে তখন সে আর যেতে পারবে না, অর্থাৎ পি এর রেসপেক্টে আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স তখন পাবো না। এটাকেই আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 2। তাহলে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক সম্পর্কে আলোচনা করলাম, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের দুইটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আসলে 3টা টাইপ, মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2 এবং থার্ড যেই টাইপটা সেটাকে আবার আমরা 2:1, 3:1, 4:1 এইভাবে ভাগ করে থাকি। তো এটার জন্য আবার আরেকটা আমরা গেম দেখতে পাচ্ছি, গেম 5, যেখানে প্রিন্স অফ কার্ডিয়া একটা তলোয়ার হাতে নিয়ে যাবে এবং আমাদের ডেমনের কিন্তু 2টা লাইফ। অর্থাৎ প্রথমবার সে যখন যাবে, প্রথমবার মারার চেষ্টা করলে শয়তানের একটা লাইফ নষ্ট হবে, কিন্তু শয়তান কিন্তু বেঁচে থাকবে, তখন এই প্রিন্স অফ কার্ডিয়া কিন্তু যেতে পারবে না। কিন্তু সেকেন্ড টাইম যখন চেষ্টা করবে তখন সে কিন্তু সেকেন্ড লাইফটাও নষ্ট করে দিতে পারবে, তখন সে এই পুরো ডেমনটাকে মেরে ফেলতে পারবে এবং তখন সে লাল বলের কাছে যেতে পারবে। তার মানে সে প্রতি 2বার চেষ্টা করলে একবার করে যেতে পারবে, প্রতি 2বার করে চেষ্টা করলে একবার করে যেতে পারবে। এই বিষয়টাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 2:1। সে প্রথমবার যেতে পারেনি, পরের বার যেতে পেরেছে, তারপরের বার যেতে পারেনি, তারপরের বার যেতে পেরেছে। অর্থাৎ প্রতি 2বার চেষ্টা করলে একবার সে যেতে পারবে। অর্থাৎ প্রতি 2বার আমরা পি ওয়েভ পাবো, তারপরে একটা করে কিউআরএস কমপ্লেক্স পাবো। প্রথম পি এর জন্য কোনো কিউআরএস কমপ্লেক্স পাবো না, তারপরেরটার জন্য আবার পাবো, তারপরেরটার জন্য পাবো না, তারপরেরটার জন্য পাবো। এই বিষয়টাকে যদি আমরা একটা ইসিজি তে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, দেখো এই পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু এই পি এটা কিন্তু টি, ঠিক না? টি এর পরে একটা পি আছে, এই পি এর জন্য কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এই পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু এই পি এর জন্য এই যে দেখো এখানে টি এর সাথে একটা পি মার্জ হয়ে গেছে, এই পি এর জন্য কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। আবার একটা পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স আছে, নেক্সট পি এর জন্য কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এইভাবে সে একবার যেতে পেরেছে, একবার যেতে পারেনি লাল বলের কাছে। এই বিষয়টাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 2:1 টাইপ। এই ছবিটা আরো ইন্টারেস্টিং, আমার কাছে শুরুতে দেখে মনে হয়েছিল এটা তো একটা নর্মাল হার্টের ইসিজি, পি আছে, কিউআরএস কমপ্লেক্স আছে এবং সুন্দর একটা টি আছে। কিন্তু দেখো এই টি এর ভেতরে কিন্তু একটা পি ওভারল্যাপ হয়ে গেছে, তাহলে এই পি এর জন্য আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স পাইনি। এখানেও সেম কথা, টি তো এরকম বাঁকা থাকার কথা না, নচ থাকার কথা না,
তার মানে এর ভেতরে একটা পি আছে, এই পি এর জন্য কিন্তু আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স পাইনি, এই পি এর জন্য আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স পাইনি। তার মানে একটা পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স পেয়েছি, আরেকটার জন্য পাইনি। এই বিষয়টাকে আমরা বলি 2:1 টাইপ, সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক 2:1 টাইপ। সেম ভাবে এই ডেমনের যদি 3টা লাইফ থাকতো তাহলে তাকে লাল বলের কাছে পৌঁছানোর জন্য 3বার ট্রাই করতে হতো, প্রতি 3বারে সে একবার লাল বলের কাছে পৌঁছাতে পারতো। এই জন্য এই টাইপটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক 3:1। অর্থাৎ দুইটা পি এর জন্য আমরা কোনো কিউআরএস কমপ্লেক্স পাবো না, কিন্তু থার্ড পি এর জন্য একটা করে কিউআরএস কমপ্লেক্স পাবো। তার মানে সে 3বার করে চেষ্টা করার পরে একবার করে আমরা কিউআরএস কমপ্লেক্স জেনারেট করতে পারবো। সেম ভাবে ডেমনের যদি 4টা লাইফ থাকতো তখন সে 4বার চেষ্টা করলে একবার লাল বলের কাছে যেতে পারতো। এটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক 4:1। তাহলে আমরা ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক সম্পর্কে বললাম। এবার আমাদের ফাইনাল যেই গেম, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স এবং লাল বলের মাঝে কোনো রাস্তা নাই। অর্থাৎ যেহেতু রাস্তা নাই তাহলে প্রিন্স কখনোই আর লাল বলের কাছে পৌঁছাতে পারবে না, ফলে লাল বল থাকবে লাল বলের মতো এবং প্রিন্স থাকবে প্রিন্সের মতো। এই বিষয়টাকে আমরা বলি কমপ্লিট হার্ড ব্লক বা থার্ড ডিগ্রি হার্ড ব্লক। অর্থাৎ এসএ নোডের ইম্পালস আর কখনোই ভেন্ট্রিকলের কাছে পৌঁছাতে পারবে না, যার ফলে এসএ নোডের ইম্পালস অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করবে, আর পার্কিনজি সিস্টেমের যে ইম্পালস সেটা ভেন্ট্রিকলকে ডিপোলারাইজেশন করবে, তবে খুব স্লোলি করবে। অর্থাৎ ভেন্ট্রিকল থাকবে ভেন্ট্রিকলের মতো এবং এসএ নোড বা অ্যাট্রিয়াম থাকবে অ্যাট্রিয়ামের মতো, দুইজনের মধ্যে কিন্তু কোনো কোর রিলেশন থাকবে না। অর্থাৎ পি পি এর মতো থাকবে, কিউআরএস কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্সের মতো থাকবে। প্রতিটা পি এর পরে আমরা কিন্তু কিউআরএস কমপ্লেক্স পাবো না এবং তাদের মাঝখানে কোনো রিলেশন থাকবে না। দেখো অনেকগুলা পি ওয়েভ আছে কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, আবার হুট করে কখনো একটা কিউআরএস কমপ্লেক্স জেনারেশন হয়েছে, আবার অনেকগুলা পি আছে, আবার হুট করে একটা কিউআরএস কমপ্লেক্স জেনারেশন হয়েছে। কখন এই কিউআরএস কমপ্লেক্স জেনারেশন হবে? এই কিউআরএস দুইটা কিউআরএস এর মাঝের যে ডিসটেন্স সেটা সেম থাকবে, দুইটা পি এর মাঝের ডিসটেন্স সেম থাকবে, কিন্তু পি আর ইন্টারভাল বলে কিছুই থাকবে না। অর্থাৎ প্রতিটা পি এর জন্য আমরা কিন্তু কিউআরএস কমপ্লেক্স পাবো না। অর্থাৎ পি পি এর মতো থাকবে, কিউআরএস কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্সের মতো থাকবে। এই বিষয়টাকে আমরা বলি কমপ্লিট হার্ড ব্লক। তাহলে আমরা হার্ড ব্লক সম্পর্কে কথা বলে ফেললাম, অর্থাৎ এসএ নোড থেকে এবি বান্ডেল বা বান্ডেল অফ হিজ পর্যন্ত কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা জানি যে দুইটা বান্ডেল ব্রাঞ্চ আছে, অর্থাৎ লেফট এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ। এখন শুরুতেই বলে রাখা ভালো যে দুইটা বান্ডেল ব্রাঞ্চই যদি একসাথে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু এটা হার্ড ব্লকের মতোই কাজ করবে, অর্থাৎ কমপ্লিট হার্ড ব্লকের মতোই কাজ করবে, যেটা আমরা আগেই বলে ফেলেছি। এখন আমরা শুধু ইন্ডিভিজুয়াল বান্ডেল ব্রাঞ্চ যদি ব্লক থাকে, দেখা যাচ্ছে শুধু লেফটটা ব্লক অথবা শুধু রাইটটা ব্লক, সেটার ইফেক্ট কি হবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আগে তো আমরা দেখেছিলাম যে এখানে একটা ইলেকট্রোড রাখলে সেটার প্যাটার্নটা কিরকম হবে। তো এখন বান্ডেল ব্রাঞ্চ ব্লক বোঝার জন্য আমরা কিন্তু V1 এবং V6 এই দুইটার উপরে ফোকাস করব এবং এই দুইটার জন্য প্যাটার্ন কিরকম হবে সেটা একটু বোঝার চেষ্টা করব। আর এই দুইটার জন্য প্যাটার্ন বুঝতে পারলে তুমি আশা করি 12টা লিডের যে কোনোটাই বুঝতে পারবা। তো আমরা তো বলেছিলাম যে শুরুতে সেপ্টাল ডিপোলারাইজেশন হয় কোন দিকে যায়? ডান দিকে যায়। তারপরে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে লব্ধি ভেক্টর কোন দিকে? বাম দিকে। এবং বেজাল ডিপোলারাইজেশনের ক্ষেত্রে লব্ধি ভেক্টর আবার কোন দিকে? ডান দিকে। তার মানে ডান বাম ডান, এই তিনটা কথা মাথায় রাখতে হবে। এবং V1 এর ক্ষেত্রে কি মনে হবে? কাছে আসছে, দূরে যাচ্ছে এবং কাছে আসছে, তার মানে কাছে দূরে কাছে। তাহলে কাছে আসলে আমরা জানি পজিটিভ ডিফ্লেকশন, দূরে গেলে নেগেটিভ ডিফ্লেকশন, তার মানে এখানে একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ ডিফ্লেকশন আমরা পাবো। তাহলে V1 এর ক্ষেত্রে যে কোনো একটা ইসিজি তে প্যাটার্নটা কি রকম হয়? পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ। ফার্স্ট স্টেজে পজিটিভ সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য, অর্থাৎ একটা আর ওয়েভ জেনারেশন হয়। সেকেন্ড স্টেজে নেগেটিভ ডিফ্লেকশন ডিউ টু মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং থার্ড স্টেজে পজিটিভ হয়ে সেটা আইসোইলেকট্রিক লাইনে ব্যাক করে। তাহলে যে কোনো একটা ইসিজি তে আমরা কিন্তু V1 এ এরকম পাবো, অর্থাৎ একটা আর পাবো এবং একটা এস পাবো। V6 এর ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তখন শুরুতে সেপ্টাল ডিপোলারাইজেশন তার কাছে মনে হবে দূরে যাচ্ছে, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মনে হবে তার কাছে আসছে এবং বেজালটা মনে হবে দূরে যাচ্ছে, তার মানে দূরে কাছে দূরে। এটার জন্য আমরা নেগেটিভ পজিটিভ নেগেটিভ ডিফ্লেকশন কিন্তু পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ ডিফ্লেকশন। তার মানে শুরুতে যদি নেগেটিভ ডিফ্লেকশন পাই সেটাকে আমরা কিউ বলি, তারপরে কিউ এর পরে পজিটিভ সেটাকে কি বলবো? আর বলবো, এবং তারপরে নেগেটিভ হয়ে সেটা কিন্তু আইসোইলেকট্রিক লাইনে ব্যাক করে। তার মানে আমরা যে কোনো একটা ইসিজি তে V6 এর ক্ষেত্রে কিন্তু কিউ এবং আর পেয়ে থাকি সাধারণত। তাহলে এই নরমাল V1 V6 এর কথা বলার পরে আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে কথাবার্তা বলতে পারবো। শুরুতে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে কথা বলি। আমরা জানি সেপ্টাল ডিপোলারাইজেশনে লেফট বান্ডেল ব্রাঞ্চটা প্রিডোমিনেট করে, তো এখন যেহেতু রাইট বান্ডেলটা ব্লক
তো এখনো তো লেফটটাই প্রিডোমিনেট করবে, ঠিক না? তার মানে সেপ্টাল ডিপোলারাইজেশনে খুব একটা চেঞ্জ হবে না, আগে যা হচ্ছিল এখনো তাই হবে, অর্থাৎ v1 এ একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো এবং v6 এ একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। যেহেতু ভেক্টরটা v1 এর কাছাকাছি আসছে এই জন্য আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, অর্থাৎ একটা RF পাবো। কিন্তু একটু পরে কি হওয়ার কথা ছিল, রাইট এবং লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো রাইট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক আছে, তাহলে তো রাইট ভেন্ট্রিকল ডিপোলারাইজ হতে পারবে না, শুধু লেফট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হবে। এবং লেফট ভেন্ট্রিকলের কারেন্টটা যেহেতু v1 এর চাইতে দূরে, এই জন্য আমরা একটা বড়সড় নেগেটিভ ডিফ্লেকশন পাবো। তাহলে আর এর পরে নেগেটিভ ডিফ্লেকশন পেলে সেটাকে আমরা কি বলি, এস ওয়েভ বলি। তাহলে এখানে একটা এস ওয়েভ পাচ্ছি। এখন তাহলে কি কখনোই রাইট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হবে না? যখন লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ওই কারেন্টটা রাইটেও শিফট করবে, অর্থাৎ রাইটেও ছড়ায় পড়বে। তখন কিন্তু রাইট ভেন্ট্রিকলটাতেও ডিপোলারাইজেশন হবে এবং রাইট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের কারেন্ট যেহেতু v1 এর দিকে, এই জন্য v1 এ কিন্তু আমরা রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আরো একটা পজিটিভ ডিফ্লেকশন আমরা পাবো, যেটা আমরা এর আগে কখনো দেখিনি যে কিউআরএস কমপ্লেক্সে শুধু একটাই পজিটিভ ডিফ্লেকশন ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা অলরেডি একটা পজিটিভ ডিফ্লেকশন ছিল, আরো একটা পজিটিভ ডিফ্লেকশন আমরা পাচ্ছি, যেটাকে আমরা আর প্রাইম দিয়ে নামকরণ করেছি। তাহলে আগে একটা আর ছিল, এখন যেহেতু আরো একটা পজিটিভ ডিফ্লেকশন আসলো ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এটাকে আমরা আর প্রাইম বলছি। তাহলে এখানে একটা আর এস আর প্রাইম প্যাটার্ন জেনারেশন হচ্ছে, এটাকে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো মনে হচ্ছে। তাহলে তোমার জন্য সুবিধা হলো এই যে এতক্ষণ আমি বলছি পজিটিভ নেগেটিভ ডিফ্লেকশন এই সেই এত কিছু তোমার মাথায় থাকবে না ইসিজি রিপোর্ট রিড করার সময়। তুমি শুধু মাথায় রাখবা যে আমি যদি v1 এ একটা এম দেখতে পাই তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিব এখানে একটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। তোমাকে এত মাথায় নিতে হবে না, তুমি শুধু মাথায় রাখবা v1 এ যদি আমি একটা ইংরেজি এম অক্ষরের মতো দেখতে পাই তাহলে আমি বলবো এই এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। এটা তোমার জন্য একটা থাম্ব। আর v6 যদি দেখতে চাও, শুরুতে তো নেগেটিভ ডিফ্লেকশন ছিল ডিউ টু সেপ্টাল ডিপোলারাইজেশন, পরে যখন রাইট লেফট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজেশন হবে v6 থেকে মনে হবে কাছে আসছে, যার জন্য একটা পজিটিভ ডিফ্লেকশন হবে। আবার পরে যখন রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে তখন মনে হবে দূরে যাচ্ছে, তার জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। তার মানে এখানে কিন্তু আমরা কিউ আর এস তিনটাই পাবো। তো এটা যেহেতু অনেক ক্ষেত্রেই আমরা পেতে পারি এই জন্য এটা আলাদা কোনো সিগনিফিকেন্স ক্যারি করছে না, এটার কথা ভুলে গেলেও সমস্যা নাই। তাহলে আমাদের শুধু একটা কথাই মাথায় রাখতে হবে যে v1 এ যদি আমরা একটা m পাই তাহলে সেটা কি ইন্ডিকেট করে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লককে ইন্ডিকেট করে। তাহলে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে বলে ফেললাম, এবার আমরা লেফটটাতে যাই। লেফটটা কিন্তু একটা মেজর ব্যাপার, ঠিক না? কারণ আমরা আগে বলেছিলাম সেপ্টাল ডিপোলারাইজেশনে সবসময় কি হয়, লেফটটা প্রিডোমিনেট করে, কিন্তু এখন যেহেতু লেফটটা ব্লক আছে এখন কিন্তু রাইটটা প্রিডোমিনেট করবে, তার মানে উল্টা ঘটনা ঘটবে। আগে কি হতো v1 এ একটা পজিটিভ ডিফ্লেকশন পেতাম, কিন্তু এখন যেহেতু দূরে চলে যাচ্ছে এখন কিন্তু v1 এ নেগেটিভ ডিফ্লেকশন পাবো, আর v6 এ আগে নেগেটিভ পেতাম এখন কিন্তু পজিটিভ পাবো। এরপরে যখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে, আগে দুইটা ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাক্ট করলেও এখন যেহেতু লেফটটা ব্লক আছে লেফট ভেন্ট্রিকল কিন্তু কন্ট্রাক্ট করতে পারবে না, এখন শুধু রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। এবং রাইট ভেন্ট্রিকলের ডিরেকশন যেহেতু v6 থেকে উল্টা দিকে, এই জন্য আমরা কিন্তু v6 এ একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো এবং v1 এর দিকে থাকার কারণে আমরা v1 এ একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। কিন্তু রাইট ভেন্ট্রিকল যেহেতু এতটা শক্তিশালী না এই জন্য v1 এর পজিটিভ ডিফ্লেকশনটা অনেক ছোট হবে এবং v6 এর নেগেটিভ ডিফ্লেকশনটা অনেক ছোট হবে, এতটা বড় হবে না। একটু পরে যখন রাইট ভেন্ট্রিকল পুরোটা কন্ট্রাক্ট করে যাবে তখন কিন্তু ডিপোলারাইজেশন কারেন্টটা লেফটের দিকেও চলে যাবে, অর্থাৎ লেফটে ছড়ায় পড়বে। তখন কিন্তু লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হবে এবং এটা অনেক শক্তিশালী হবে। আমরা জানি লেফট ভেন্ট্রিকল অনেক বেশি শক্তিশালী এবং এটা যেহেতু v1 থেকে দূরে, আমরা v1 এ একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো এবং v6 এ একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি v1 এ একটা নেগেটিভ ডিফ্লেকশন এবং লেফট ভেন্ট্রিকল অনেক শক্তিশালী হওয়ার কারণে অনেক বড় একটা নেগেটিভ ডিফ্লেকশন, এবং v6 এ আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাচ্ছি অনেক শক্তিশালী। তো এত কিছু এখানেও মাথায় রাখার দরকার নাই, এখানে আবার দেখো v6 এ আমরা একটা m প্যাটার্ন পেয়ে গেছি। তাহলে কখনো যদি আমরা v6 এ m দেখতে পাই তখন সেটা কিন্তু লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ইন্ডিকেট করবে। তাহলে এই যে আমি 6-7 মিনিট ধরে বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে কথাবার্তা বলছি, তোমার শুধু দুইটা কথা মাথায় রাখতে হবে। তুমি v1 এর দিকে তাকাবা, v1 এ যদি m দেখতে পাও তুমি বলবা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তুমি v6 এর দিকে তাকাবা, v6 এ যদি m দেখতে পাও তুমি বলবা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই দুইটা কথাতেই কিন্তু তুমি বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা এবং এটা শুরুতেই দেখে ফেলতে হবে। তার কারণ যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তখন আমরা ওই ইসিজিটা ফার্দার রিড করতে পারবো না, খুব একটা ইন্টারপ্রিটেশন করতে পারবো না, এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশন করা একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য শুরুতেই আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে এখানে কোনো বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা। আমরা যেহেতু বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে বলছি আমরা আরেকটু অ্যানাটমিক্যাল ডিটেইল সম্পর্কে বলার চেষ্টা করি। রাইট বান্ডেল ব্রাঞ্চে কিন্তু কোনো আলাদা করে ব্রাঞ্চ নাই, অর্থাৎ এটা একটাই।
তবে লেফট বান্ডেল ব্রাঞ্চের কিন্তু আবার দুইটা ফেসিকলে বিভক্ত, একটা অ্যান্টেরিয়র ফেসিকল যেটা এইভাবে হার্টকে ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, আর একটা হলো পোস্টেরিয়র ফেসিকল যেটা নিচ থেকে এইভাবে উপরের দিকে সাপ্লাই দেয়। তো এমনও হতে পারে যে আইসোলেটেড ভাবে শুধু অ্যান্টেরিয়র ফেসিকলটা ব্লক হলো, বা সিলেক্টিভলি শুধু পোস্টেরিয়র ফেসিকলটা ব্লক হলো, আর রাইট বান্ডেল ব্রাঞ্চ তো ব্লক হতেই পারে। তো এই তিনটা আলাদা আলাদা ভাবে যদি ব্লক হয় তাহলে ইফেক্টটা কি হবে চিন্তা করো। যদি অ্যান্টেরিয়র ফেসিকল ব্লক হয় তখন পোস্টেরিয়র ফেসিকলটা প্রিডোমিনেট করবে এবং সেটা কার্ডিয়াক অ্যাক্সিসটাকে কিন্তু বাম দিকে সরাই দিবে, অর্থাৎ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। ঠিক আছে, তখন কিন্তু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। আর যদি পোস্টেরিয়র ফেসিকলটা সিলেক্টিভলি ব্লক হয়, যদিও এটা একটু রেয়ার, তখন কি হবে, তখন হচ্ছে শুধু এই দুইটা থাকবে, এটা ব্লক হয়ে গেছে, শুধু এই দুইটা থাকবে, তখন কিন্তু রাইটের দিকে চলে যাবে কার্ডিয়াক অ্যাক্সিস, তখন কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। তো এখন চিন্তা করতে পারো যে এটা তো লেফট বান্ডেল ব্রাঞ্চের একটা পার্ট, তাহলে অ্যান্টেরিয়র ফেসিকল যদি ব্লক হয় লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের পাশাপাশি আমরা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের জন্য V6 এ এম প্যাটার্ন পাবো কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা V6 এ এম প্যাটার্ন পাবো না, শুধু অ্যান্টেরিয়র ফেসিকল ব্লকের জন্য যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে সেই লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের ফিচার পাবো। তাহলে এরকম একটা ইসিজি আমরা পাবো। দেখো এখানে 2 আর 3 তে নেগেটিভ আছে, 1 এ পজিটিভ আছে, তার মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর খুব একটা অ্যাবনরমালিটি আমাদের চোখে পড়ছে না। তার মানে এটা কিন্তু অ্যান্টেরিয়র ফেসিকল ব্লকের জন্য হতে পারে। তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে আমরা বলেছি V6 এ একটা এম প্যাটার্ন পাবো, কিন্তু অ্যান্টেরিয়র ফেসিকল অফ দ্য লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে আমরা শুধু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন পাবো, আর কিছু পাবো না। আর যদি পোস্টেরিয়র ফেসিকল ব্লক হয় তখন আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাবো, আর কিছু পাবো না। তবে যদি এই দুইটা একত্রে ব্লক হয়ে যায় তখন তো এটা আসলে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হওয়ার সমান, ঠিক না? তখন তুমি আবার V6 এ একটা এম প্যাটার্ন পাবা। আর কি হবে যদি রাইট বান্ডেলের সাথে অ্যান্টেরিয়র ফেসিকল ব্লক হয়, অর্থাৎ রাইট বান্ডেলটাও ব্লক হয়েছে আবার অ্যান্টেরিয়র ফেসিকলটাও ব্লক হয়েছে, তখন এই যে দুইটা ফেসিকল ব্লক হলো এটাকে আমরা বলি বাইফেসিকুলার ব্লক। তখন কিন্তু তুমি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের জন্য যে V1 এ এম প্যাটার্ন সেটাও পাবা, আবার অ্যান্টেরিয়র ফেসিকল ব্লকের জন্য যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন সেটাও পাবা। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় হবে। দেখো এখানে একটা ইসিজি আছে যেখানে V1 এর দিকে আমরা যদি জুম করি V1 এ একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। V1 এ এম প্যাটার্ন দেখলে আমরা কি চিন্তা করব? নিশ্চয়ই রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক চিন্তা করব। তারপরে আমরা যদি অ্যাক্সিসের দিকে তাকাই 2 আর 3 নেগেটিভ 1 পজিটিভ, তার মানে এখানে একটা কি আছে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। তাহলে কোন কন্ডিশনে আমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকও থাকে আবার লেফট অ্যাক্সিস ডেভিয়েশনও থাকে? আমরা বলবো বাইফেসিকুলার ব্লক, অর্থাৎ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকও আছে আবার অ্যান্টেরিয়র ফেসিকল ব্লকও আছে। আর রাইট বান্ডেলের পাশাপাশি পোস্টেরিয়র ফেসিকল ব্লক এটা একটু রেয়ার, এটা হয় না সাধারণত। যদি হতো তাহলে কি হতো, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের জন্য V1 এ এম প্যাটার্ন পেতা, আর পোস্টেরিয়র ফেসিকল ব্লকের জন্য তুমি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেতা। রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের জন্য তুমি কি পেতা, V1 নেগেটিভ হয়ে যেত, ঠিক না? তাহলে দুইটা দুইটা করে যদি ব্লক হয় তাহলে কি ইফেক্ট, এই তিনটার মধ্যে দুইটা দুইটা করে ব্লক হলে কি ইফেক্ট সেটা আমরা বলে ফেললাম। এখন যদি কেউ বলে যে এই তিনটাই ব্লক হয়ে গেল, তিনটাই যদি ব্লক হয় তাহলে তো ভেন্ট্রিকলে ইলেকট্রিক্যাল ইম্পালস যেতেই পারবে না, ওইটাকে আমরা কি বলি, কমপ্লিট হার্ট ব্লক বলি না? আমরা যদিও বলেছিলাম এভি নোড পুরোটা ব্লক হলে অথবা বান্ডেল অফ হিজ পুরোটা ব্লক হলে সেটা কমপ্লিট হার্ট ব্লক, তবে এই তিনটা ব্লক হওয়া তো আসলে লেফট বান্ডেল অফ হিজ ব্লক হওয়ার সমান, ঠিক না? অর্থাৎ এই তিনটাই যদি ব্লক হয়ে যায় তখন তো আর ভেন্ট্রিকলে যেতেই পারবে না, সেটাকেও আমরা কমপ্লিট হার্ট ব্লক বলবো, তখন সেই ফিচারটা কিন্তু কমপ্লিট হার্ট ব্লকের মতোই হবে। তো আমি জানি যে তোমার প্রাইমারি টার্গেট আসলে আমি এত কিছু বলছি এত কিছু শোনো না, তোমার প্রাইমারি টার্গেট হলো একটা 12 লিড ইসিজি হাতে নিয়ে কিভাবে তুমি চট করে ডায়াগনোসিস বলে ফেলতে পারবা। তো সেটা করার জন্য আমাদের পুরো 5টা ক্লাসই কমপ্লিট করা লাগবে। আপাতত আমরা গত ক্লাসে 5টা জিনিস বলেছিলাম যে একটা ইসিজি পেপার হাতে নিয়ে তোমাকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে পেশেন্টের নাম, এজ, ডেট এগুলো দেখে এটা ওই পেশেন্টেরই ইসিজি রিপোর্ট কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে 1 নম্বরে। সেকেন্ডে আমরা একটু পেপার স্পিডটা দেখে নিব 25 মিলিমিটার পার সেকেন্ড আছে কিনা। থার্ডে আমরা একটু ক্যালিব্রেশনটা দেখে ফেলবো, এই জায়গাটাকে আমরা যদি একটু জুম করে দেখি, দেখো 10 ঘর আছে কিনা, আমরা গুনে গুনে দেখবো 10 ঘর আছে কিনা। হ্যাঁ 10 ঘর আছে, তার মানে ক্যালিব্রেশন ঠিক আছে। ফোর্থ যে কাজটা আমরা করি সেটা হলো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। আমরা অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা দেখার জন্য লিড 1 2 3 এর দিকে তাকাই। দেখো 1 এর আরো পজিটিভ আছে, 2 এর আরো পজিটিভ আছে, 3 এর আরো পজিটিভ আছে। এখন সবগুলো যদি পজিটিভ থাকে তাহলে তো কোনো অ্যাক্সিস ডেভিয়েশন নাই, ঠিক না? তার মানে চতুর্থ কাজ আমরা করে ফেললাম, অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। পঞ্চম কাজ আমি বলেছিলাম যে রিদম রেগুলার কিনা এবং হার্ট রেট ক্যালকুলেশন সেটা। কিন্তু এই ক্লাস করার পরে আমি বলবো তোমার পঞ্চম কাজটা হবে এখানে কোনো বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা দেখা। এটার জন্য তুমি V1 এর দিকে তাকাবা, V1 এ কোনো এম প্যাটার্ন আছে, নাই। তারপরে V6 এর দিকে তাকাবা, V6 এ কোনো এম প্যাটার্ন আছে কিনা, নাই। আচ্ছা এম কিন্তু চিন্তা হবে, ঠিক না? এম এ দুইটা স্পাইক থাকে উপরের দিকে। এখন আমি এম প্যাটার্ন বললাম বলে V1 এ যে কোনো কিছু দেখেই যদি তোমার এম মনে হয়, V6 দেখেই যদি তোমার এম মনে হয়, এগুলো কিন্তু এম না, ঠিক না? এম হতে হলে কি থাকা লাগবে, উপরের দিকে দুইটা স্পাইক থাকা লাগবে। তো অবশ্যই এম আমাদেরকে চিনতে হবে। তো এখানে কোনো এম প্যাটার্ন নাই, তার মানে এখানে কোনো বান্ডেল ব্রাঞ্চ ব্লক নাই। তাহলে 5 নাম্বার কাজ আমরা করে ফেললাম। এরপরে আমাদের ষষ্ঠ কাজটা হবে
আমরা রিদম স্ট্রিপের দিকে তাকাবো, অথবা রিদম স্ট্রিপ যদি দেয়া না থাকে আমরা লিড 2 এর দিকে তাকাবো, অথবা অনেক সময় V1 কেও রিদম স্ট্রিপ হিসেবে ইউজ করা যায়। তো যাই হোক, আমরা লিড 2 এর দিকে তাকানোর পরে দেখবো রিদম রেগুলার কিনা, অর্থাৎ প্রত্যেকটা মানে দুইটা আর এর মাঝখানে এখানে কয়টা ঘর আছে। আমরা দেখতে পাচ্ছি 3টা বড় ঘর এবং আরো ছোট ছোট 3টা ঘর। এখানেও সেম কথা, 3টা বড় ঘর এবং আরো ছোট ছোট 3টা ঘর। তার মানে এখানে মোটামুটি রিদম রেগুলার আছে এবং দুইটা আর এর মাঝখানে 3টা বড় ঘর এবং 3টা ছোট ঘর। এখন এইভাবে তো ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যাবে। 3.6 বসাতে পারো বড় ঘর চিন্তা করলে, অথবা অনেকে কি করে ছোট ঘর চিন্তা করে। ছোট কয়টা ঘর আছে? 18টা ঘর আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে? 1500 কে 18 দিয়ে ভাগ করতে হবে। বড় ঘর চিন্তা করলে আমরা 300 কে 3.6 দিয়ে ভাগ করতাম। তো ছোট ঘর চিন্তা করলে 1500 কে 18 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 83.33 বিটস পার মিনিট। এখন এটা তো আমাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা একটু টাফ হবে। এই জন্য আমরা বড় ঘরের হিসাবটা তো মনে আছে যে যদি তিনটা বড় ঘর থাকতো তাহলে আমাদের 300 ভাগ 3 মানে 100 হতো হার্ট রেট। আর যদি 4টা বড় ঘর থাকতো তাহলে 300 ভাগ 4 মানে 75 হতো। এখন যেহেতু আমরা 3 এবং 4 এর মাঝামাঝি পেয়েছি আর ইন্টারভাল, এখন তুমি চাইলে 75 এবং 100 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা বলতে পারো। অর্থাৎ ওই দুটার গড় হিসেবে তুমি 87.5 বিটস পার মিনিট বলতে পারো, যেহেতু তোমার হাতে কোনো ক্যালকুলেটর নাই। তাহলে একটা 12 লিড ইসিজি হাতে পাওয়ার পরে আমরা যে 6টা কাজ করব সেটা আমরা বলে ফেললাম। গতদিন 5টা বলেছিলাম, আজকে আরো একটা অ্যাড করলাম আমরা। প্রথম 4টা তো সেমই আছে, শুধু পঞ্চমে আমরা কি করব? V1 এবং V6 এর দিকে তাকাই, এম প্যাটার্ন আছে কিনা দেখে ফেলবো এবং তারপরে যথারীতি আমরা রেট এবং রিদম কিন্তু ক্যালকুলেট করব। কেন আমরা এই কাজটাকে আগে করলাম? কারণ কারো যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে এই ইসিজিটা ইন্টারপ্রিটেশন করা টাফ হয়ে যাবে, এবং কারো যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে এই ইসিজিটা কিন্তু ইন্টারপ্রিটেশনই করা যাবে না। শুধু এইটুকুই বলতে পারবো যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, আর কোনো ফাইন্ডিংস আমরা বলতে পারবো না। এই জন্য শুরুতে এটা দেখে নিতে হবে, তারপরে আমরা রেট রিদম ক্যালকুলেট করতে যাব। তাহলে এই 6টা বেসিক কাজ করার পরে আমাদের চিন্তা করতে হবে যে কোনো কন্ডাকশন ব্লক আছে কিনা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যেই হার্ড ব্লক শিখলাম সেটা আছে কিনা দেখব। তো এটা দেখার জন্য আমরা এমন একটা লিড খুঁজে বের করব যেখানে পি সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। তো ইউজুয়ালি যেহেতু লিড 2টা খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্টে থাকে, সেখানেই আমরা পি ভালোভাবে দেখতে পারার কথা। তারপরেও যদি আমরা দেখি যে 2তে ভালো বোঝা যাচ্ছে না, অন্য কোনো লিডে ভালো বোঝা যাচ্ছে, তখন আমরা অন্য লিডের দিকেই তাকাবো। তবে এখানে দেখো কত সুন্দর পি বোঝা যাচ্ছে। 1, 3 এগুলোতে ভালো বোঝা যাচ্ছে না, মানে 2 এর তুলনায় ভালো বোঝা যাচ্ছে না। ভিআর এ তো কখনোই ভালো বোঝা যাবে না, ভিএল এখানেও ভালো বোঝা যাচ্ছে না, ভিএফ এ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে, V1 থেকে V6 কোথাওই লিড 2 এর মতো ভালো বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা লিড 2 তেই আমরা দেখবো যে কোনো কন্ডাকশন অ্যাবনরমালিটি আছে কিনা, তো সেটা অর্থাৎ হার্ড ব্লক আছে কিনা। এমনিতে বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা সেটা তো অলরেডি দেখে ফেলেছি, আমরা দেখবো কোনো হার্ড ব্লক আছে কিনা। হার্ড ব্লক আছে কিনা দেখার জন্য লিড 2 তে আমরা আসি। লিড 2 তে হার্ড ব্লক আছে কিনা বোঝার জন্য তুমি শুধু নিজেকে দুইটা প্রশ্ন করবা। একটা হলো পি আর ইন্টারভাল প্রলং হয়ে গেল কিনা, আর একটা হলো প্রতিটা পি এর জন্য আর আছে কিনা। দেখো প্রত্যেকটা পি এর জন্য এখানে কিন্তু আর আছে, এই পি এর জন্য আর আছে, এই পি এর জন্য আর আছে, এটা কিন্তু টি, ঠিক না? টি এর জন্য তো আর খুঁজে লাভ নাই, আমরা পি এর জন্য আর আছে কিনা দেখবো। এখানে প্রত্যেকটা পি এর জন্য একটা করে আর আছে, তাহলে এটার পজিটিভ রেজাল্ট পেয়ে গেলাম। তার মানে এটার সাপেক্ষে আমরা হার্ড ব্লক বলতে পারছি না। তবে আমরা দেখবো পি আর ইন্টারভালটা প্রলং হয়ে গেল কিনা। দেখো এখানে পি আর ইন্টারভাল কত আছে, পি থেকে কিউ এর ডিস্টেন্স এটা প্রায় 8 স্মল স্কোয়ার সমান হয়ে গেছে। এটা নরমালি 3 থেকে 5 স্মল স্কোয়ার হওয়ার কথা, কিন্তু এখানে 8 ঘর হয়ে গেছে। তার মানে এটা প্রলং হয়ে গেছে। যখনই পি আর ইন্টারভাল প্রলং পাবা তখন আবার একটু দেখে ফেলবা যে সবগুলাই কি 8 ঘর, নাকি প্রথমটা 8 ঘর, পরেরটা 9 ঘর, পরেরটা 10 ঘর, এরকম। অর্থাৎ প্রোগ্রেসিভ প্রলংগেশন আছে কিনা। দেখো এটাও 8 ঘর, এটাও 8 ঘর, সবগুলাই কিন্তু 8 ঘর করে করে। যখন এরকম হবে যে পি আর ইন্টারভাল প্রলং হয়ে গেছে এবং সেটা ওই অবস্থায় আছে, অর্থাৎ প্রত্যেকটাই 8 ঘর, তখন সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক বলবো। আর যদি আমরা দেখতাম যে এটা প্রোগ্রেসিভলি প্রলং হতে হতে একটাতে যে আমরা আর পাচ্ছি না, অর্থাৎ এটা ছিল 8 ঘর, পরেরটা 9 ঘর, পরেরটা 10 ঘর, তারপরেরটাতে আমরা কোনো আর পাচ্ছি না, তখন সেটাকে আমরা সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক মুভিস টাইপ 1 বলতাম। আর যদি আমরা দেখতাম যে দুইটা পি এর জন্য একটা আর আছে, মানে দুইটা পি এর পরে আমরা একটা আর পেলাম না, আবার তিনটা পি এর পরে একটা আর পেলাম না, আবার একটা পি এর পরে একটা আর পেলাম না, অর্থাৎ মাঝে মাঝে আর পাচ্ছি না, তখন সেটাকে মুভিস টাইপ 2 বলতাম। আর যদি আমরা দেখতাম যে একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই, এরকম, তখন সেটাকে 2:1 টাইপ বলতাম, সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক 2:1। তারপরে যদি দেখতাম যে দুইটা নাই একটা আছে, দুইটা নাই একটা আছে, এরকম, অর্থাৎ প্রতি তিনটা পি এর জন্য একটা করে আর যদি পেতাম, তখন সেটাকে আমরা 3:1 বলতাম। আর যদি প্রতি 4টা পি এর জন্য একটা করে আর পেতাম তখন সেটাকে 4:1 বলতাম, ঠিক না? এই বিষয়টা তো আমাদের সবার মনে আছে। এই জিনিসগুলো দেখে আমরা শুরুতেই দেখে নিব যে তার কোনো কন্ডাকশন অ্যাবনরমালিটি আছে কিনা। যদি আমরা দেখি পি আর ইন্টারভাল নরমাল আছে এবং তার প্রতিটা পি এর জন্য একটা করে আর আছে, তখন তো এত কিছু আমাদের চিন্তা করা লাগবে না যে কোন টাইপ, তখন আমরা বলবো হার্ড ব্লকই নাই। তাহলে শুরুতে আমরা একটু এনশিওর করে নিব যে এটা হার্ড ব্লক না।
আর থার্ড ডিগ্রি হার্ড ব্লক হলো তো আমরা বুঝতেই পারছি যে পি পি এর মতো চলবে, আর আর এর মতো চলবে, আর আর ইন্টারভাল সবসময় সমান। যেমন এখানে যদি এমন হয় যে 20 ঘর পর পর আর, তাহলে পরবর্তী আরটা কিন্তু আবার 20 ঘর পরে আসবে। আর এখানে দেখা যাচ্ছে যে 2 ঘর পর পর পি, প্রতি 2 ঘর পর পর কিন্তু একবার করে পি আসবে, অর্থাৎ পি পি ইন্টারভাল সেম, আর আর ইন্টারভাল সেম, কিন্তু পি আর আর এর মধ্যে কোনো কোরিলেশন বা কোঅর্ডিনেশন থাকবে না। তো শুরুতেই আমরা কিন্তু এভাবে হার্ড ব্লক আছে কিনা সেটা এনশিওর করে ফেলবো। তাহলে এইটুকুই ছিল আমাদের ইসিজি কোর্সের সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।